ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তুষার। আমি অর্ঘ অ্যান্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। ভিডিওটা দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আসা যাক ভিডিওতে। এবার আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ওডিআই ম্যাচ নিয়ে, যেখানে ফার্স্ট একটা জেতা ম্যাচ ড্র হয়ে যায়। তারপর একটা জেতা ম্যাচ রোহিত শর্মা এত সুন্দর স্টার্ট করলো যে স্টার্টটাকে ইন্ডিয়া টিম পরে কনভার্ট করতে পারলো না এবং সেই ম্যাচটা ইন্ডিয়া টিম গেলো হেরে। মানে টি-20 ম্যাচগুলোতে যেরকমভাবে ইন্ডিয়া ডমিনেট করেছিল সেরকমভাবে ওডিআইতে কেমন ইন্ডিয়া টিমকে দেখা যায় ধসে গেছে। কারণ যে ইন্ডিয়া টিম আর 2023 ওয়ার্ল্ড কাপে দেখছিলেন যে প্রত্যেকে বড় বড় রান স্কোরার ছিল, এখন রোহিত শর্মা বাদ দিয়ে ওডিআই দুটো ম্যাচে কাউকে সেরকম পারফর্ম করতে দেখা যায়নি। প্রত্যেকে টোটালি ধলতাই খেলছে বলা যায়। বোলাররা যেভাবে হোক ভালো বল করছে, খুব একটা খারাপ বল করছে না, বাট ব্যাটসম্যানরা কেউ মাঠে টিকতে পারছে না। হবে হালকা সেট হচ্ছে, আউট হয়ে যাচ্ছে, তাই তো? একদমই অ্যান্ড আমার এখানে সেটা হলো যে ফার্স্ট অফ অল আর আমি একই পেজে রয়েছি। সেটা হলো যে দুটো ম্যাচ খারাপ হয়েছে অ্যাজ এ ইন্ডিয়ান টিমে কিছু করার নেই, হয়ে গেছে। মানে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলতে হবে, আমার এরকম কোনো লেখাপড়ি নেই। কেন কি ইন্ডিয়া লাস্ট খেলেছিল ওডিআই হলো সেই, বুঝতে পারছেন তো, 19 তারিখে লাস্ট খেলেছিল, তারপর এই প্রথম দুটো ওডিআই খেলছে। এর মাঝখানে আর কোনো ওডিআই খেলা হয়নি। তার মানে যদি টেকনিক্যালি দেখেন আপনি, ওইখানে 10খানা ম্যাচ জিতেছে, তারপর একটা ম্যাচ, আর এখানে একটা ম্যাচ, দুটো ম্যাচ হেরেছে। মানে টোটাল 13টা ম্যাচের সেটে দুটো ম্যাচ মাত্র হেরেছে, একটা ড্র হয়েছে আর 10টা জিতেছে। লজিক্যালি ভাবতে গেলে এরকম হলো সেটটা, বাট কিছু করার নেই, হেরে গেছে। আর যেই বলারটা নতুন ইন্ট্রোডিউস করেছে 34 বাজি, জেফ্রি, হ্যাঁ, তো তিনি 6 উইকেট নিচ্ছে। এমন ফার্স্ট 1 2 3 4 5 6 করে প্রথম 6টাই উইকেট নিয়ে নিয়েছে জেফ্রি। আর ওকে 7 ওভারের মধ্যে প্রথম 7 ওভারের মধ্যে, মানে ওর ওর স্পেলের 7 ওভারের মধ্যে, এটা প্রথম, এটা ওর স্পেলের 7 ওভারের মধ্যে। অ্যান্ড কিছু করার নেই, হেরে গেছে। অ্যান্ড আই থিঙ্ক আমার মনে হয় ফার্স্ট ম্যাচটাও হারতো ইন্ডিয়া। মানে যেরকম রোহিত শর্মা স্টার্ট করছে, তারপর সব ধসে যাওয়ার পর ফার্স্ট ম্যাচটা হারতোই, অ্যান্ড কপাল করে সেটা ভালো জায়গায় চলে এসেছিল। 14 বলে 1 বাকি সেখান থেকে ড্র হয়ে গেছে। আর্শদীপ সিং বলেছিল আমি আমি আর্শদীপ সিং নয়, আমি হচ্ছে MS ধোনি, তাই তো ভাই? তাই জন্য একদম লেফট হ্যান্ডের MS ধোনি ঘাপ করে চালে এবং বলটা ঢুকে যায় উইকেটে, ইন্ডিয়া হয়ে যায় আউট, অল আউট, এবং ম্যাচটা হয়ে যায় ড্র। তারপর সেকেন্ড ম্যাচে ইন্ডিয়াকে আমরা ভাবলাম হয়তো হেরে যাবে। তারপর অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর আমাদের একটু আশা দিয়েছিল যে আমরা আছি এখনো মাঠে, সেই জন্য আমরা একটু আশা করে দেখছিলাম খেলাটা। যখন তারা আউট হয়ে গেলো আমরা বললাম খেলা হেরে গেছে, বন্ধ করে দিই, এবং লাস্টে খুলে দেখি হ্যাঁ হেরে গেছে সত্যি। না, আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ওয়াশিংটন সুন্দর যেটা করেছে 40 বলে 15 রান, তো এইটা না একটা জিনিস হয় যখন তুমি কোনো খেলাতে ঠোকা শুরু করো, ডিফেন্স করা শুরু করো, টেস্ট মুডে চলে যাও না, তখন তুমি ভালো বল ডিফেন্সই করতে যাও। এমন না যে ওয়াশিংটন সুন্দরকে 40টাই ভালো বল করা হয়েছে, আনপ্লেবেল বল করা হয়েছে, না তো নিশ্চয়ই না। 40টা বলের মধ্যে তো খেলা তো যেত, মানে 40টা বলে 30টা রান করলে পরও, মানে আর 15 রান বেশি করলে পরও একটা ভালো সিচুয়েশন থাকতো। যে 30 রানের মার্জিন হেঁটেছে সেখানে হয়তো আরও 15টা রান কম হতো। বাট ঠিক আছে, ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার তো ভালো, যাই হোক ভালো খেলেছে। বাট আমার মধ্যে কোথাও না কোথাও ইন্ডিয়া টিমে তো একটা ভুল করছে, যেটা 2023 ওয়ার্ল্ড কাপ থেকে হয়তো জানা গেছিল। প্রত্যেকটা প্লেয়ার ভালো, বাট একটু আমার মতো, ওর মতে না, বাট আমার মতো মনে হয় একটু লেফটি রাইটি কম্বিনেশন রাখলে বেশি বেটার হয়। কারণ আমরা দেখছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া সেরকম হিউজ ব্যাটিং লাইন আপ ছিল না, অত্যন্ত ভালো ভালো টিমের ব্যাটিং লাইন আপ ছিল। বাট ইন্ডিয়া টিম টোটালি লেফটি রাইটি কম্বিনেশন, যখন লেফটি দরকার হচ্ছে অক্ষর প্যাটেলকে উপরে পাঠিয়ে দেওয়া, রাইটি দরকার হচ্ছে রাইটিকে নিচে পাঠিয়ে দেওয়া, এগুলো করে ইন্ডিয়া টিম একটা ভালো জায়গায় ছিল। তো এটা লেফটি রাইটি কম্বিনেশনটা কোনো একটা দরকার পড়ে, কারণ একটা বলার যখন বল করতে আসে, আমার যদি টপ ফাইভে রাইটি হয়, বলার একই জায়গাতেই বল করাবে, আউটসুইং একই জায়গাতে বল করাবে, ইনসুইং একই জায়গা থেকে লেগ স্পিন করাবে। কিন্তু যখন লেফট রাইট কম্বিনেশন হয়, বলারের সাইড চেঞ্জ করতে হবে, বলারের ফিল্ডিং সেট আপ ঠিক করতে হবে, এবং তারপরে বলারকে বল করতে হবে। দেন একটা জায়গায় বলারকে দুটো বল করার পর 3 নম্বরে সেট হতে হবে, যদিও তারা প্রাইম বোলার, বাট সেট হতে হবে। কিন্তু একই জায়গাতে যখন আমার সবকটা রাইটি প্লেয়ার, আমি একই জায়গাতে বল করবো, যে ইনসুইংয়ে কম যেতে ইনসুইং করাবো, আউটসুইংয়ে কম যেতে আউটসুইং করাবো, এরকম করলে বলারদের একটা জায়গায় প্রাইম হয়ে যায়। একই জায়গাতে রান আপ করছি, একই জায়গাতে বল করছি। তো এর মধ্যে লেফট রাইট কম্বিনেশনটা দেখতে পারে। গিল যথেষ্ট ভালো প্লেয়ার, আমি তাতে গিলকে নো ডাউট, গিল খুব ভালো প্লেয়ার ওডিআইতে, গিলকে বসানো উচিত না। বাট তবুও যদি ইন্ডিয়াকে ট্রফি জিততে, আমার মনে হয় যেখানে জয়সওয়ালকে টি-20তে চান্স দিয়েছে, সেই র্যাঙ্কিংয়ে ইয়ে করছে, যেখানে টেস্টে চান্স দিয়েছে, টেস্টেও র্যাঙ্কিংয়ে রয়েছে, টপ মোস্ট র্যাঙ্কিংয়ে, তাহলে তাকে ওডিআইতে এখন ডেবিউ করানো হয়নি কেন? জয়সওয়াল চলেও আসবে খুব তাড়াতাড়ি। আমার মনে হয় জয়সওয়ালকে ওডিআইতে খুব তাড়াতাড়ি ডেবিউ করানো উচিত, এবং যত তাড়াতাড়ি জয়সওয়াল ওডিআইতে ডেবিউ করবে, তত তাড়াতাড়ি ইন্ডিয়ার অন্ততপক্ষে ওপেনিং কম্বিনেশনটা দারুণ হবে। কারণ আমরা একটাই চাই যে নিচে দিয়ে কোহলি রয়েছে, রাহুল রয়েছে, যারা ধরে খেলতে পারে। উপর দিকে যদি রোহিত শর্মা এত অ্যাটাকিং প্লেয়ার, বাট তার সাথে যদি জয়সওয়াল ওপেন করে, ইন্টেন্টই আলাদা জয়সওয়ালের। কারণ জয়সওয়াল যে ফর্ম্যাটে খেলে না কেন, টেস্ট জানি টি-20 জানি, একটা ইন্টেন্ট দিয়ে যায়।
রোহিত শর্মার মতো 100% ইন্টেন্টের প্লেয়ার, যে মারবো আমি যেভাবে রান করবো। কিন্তু জাসপ্রীতের সাথে একটা জিনিস খুব ভালো জিনিস, রোহিত শর্মা যেমন ইন্টেন্ট খুব ভালো, বিরাট কোহলির কনসিস্টেন্সি খুব ভালো, বাট জাসপ্রীতের মধ্যে দুটোই আছে, ইন্টেন্টও আছে কনসিস্টেন্সিও রয়েছে, রানও করছে, খেলেও যাবে একটা টাইমের পর, খুব খেলেও যাবে। বাট আমার মনে হয় যদি কোনো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাসপ্রীতের সাথে রোহিত শর্মা ওপেন করে, তো অপোনেন্টের বোলাররা আসবে, তো প্রথম 6 ওভারে বোলাররা হয়তো উইকেট নিয়ে যাবে, আর নাহলে বোলারদেরকে পুরো ম্যাচ থেকে বের করে দেবে দুটো প্লেয়ার যদি ওপেনিংয়ে থাকে। আর একটা জিনিস সেটা হলো যে মানে আমার হয়তো বলা ঠিক হবে না, বাট সেটা হলো যে স্লো পিচে ইন্ডিয়া কিন্তু ফার্স্টছে, পরিষ্কার কথা। 19 তারিখে ফেসেছে, স্লো পিচই ছিল কিন্তু ওখানে এমন কিছু স্লো পিচ ছিল, ফেসেছে। আর এই পরপর দুটো ম্যাচে স্লো পিচে ফার্স্টছে ইন্ডিয়া। আর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানি হোস্ট করবে, ইন্ডিয়া হয়তো পাকিস্তানে যাবে না, বাট শ্রীলঙ্কাতে বা যদি দুবাইতে হয় তাহলে শ্রীলঙ্কাতে হলে হয়তো শ্রীলঙ্কার কিউরেটারই করবে, এরকমই স্লো পিচ হবে। আর যদি দুবাইতে হয় তাহলে পাকিস্তান থেকে কিউরেটার যাবে, কিউরেটার গিয়ে ওখানে পিচ সেট করবে, মানে আইসিসির কিউরেটার গিয়ে পিচ সেট করবে, তো সেখানেও হয়তো স্লো পিচ হওয়ার চান্স আছে। আর স্লো পিচে ইন্ডিয়া 100% শিওর ভাসবে, লিখিয়ে দেবো হোয়াইট পেপারে আমি। তো সেই জন্য স্পিন যারা ভালো করে সেরকম প্লেয়ারদেরকে মিডল অর্ডারে খেলাতে হবে। স্পিন তো প্রত্যেকেই ভালো খেলে না, হ্যাঁ, কেন কি রোহিত শর্মা স্পিন আরামসে খেলে, বিরাট কোহলি স্পিন নিয়ে কোনো কাউর মানে চোখ বন্ধ করে, শ্রেয়াস আয়ারও স্পিন ভালো খেলে, শ্রেয়াস আয়ার উল্টো পেস খেলতে অসুবিধা হয়, শ্রেয়াস আয়ারও স্পিন ভালো খেলে, ওই দিক দিয়ে কে এল রাহুলও ভালো খেলে, মানে তো স্পিন তো ভালো খেলে না, মানে মোটামুটি ভালো খেলে। হ্যাঁ, কেএলআর স্পিন ভালো খেলে, তো পেসের বিরুদ্ধে ভালো খেলে, স্পিনটা ভালো খেলে। কেএলরা একটা ছোট্ট ইনফরমেশন, যেটা হলো কেএল রাহুলের প্রতি আমরা যতই বিরূপ দেখাই যাই বলি, কেএল রাহুলের ওডিআইতে 50-এর ইয়ের অ্যাভারেজ রয়েছে, উপরে অ্যাভারেজ হয়েছে 5 নম্বরে ব্যাটিং করে, 4-5 নম্বরে ব্যাটিং করে, না 50-এর অ্যাভারেজ রয়েছে হলো পুরো হোল ওডিআই কেরিয়ারে, এবং 2023-24 সিজনে ও 66-র অ্যাভারেজ, মানে ও নাম্বার 1 মিডল অর্ডার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এবার ও খারাপ খেলেছে, আর দুটো ম্যাচে নিয়ে এত ইয়ে করে লাভ নেই। আর 3 নম্বর ম্যাচের কিছু বলতে চাস? 3 নম্বর ম্যাচে আমার মনে হয় হয়তো গাম্ভীর্য দিয়েছে, তো হয়তো কিছু ট্রাই হতে পারে, কিছু চেঞ্জ করতে পারে, যে না দুটোতে এদেরকে নিয়ে ট্রাই করেছে, হয়তো লেফট রাইট কম্বিনেশন ঋষভ পান্তকে দেখা যেতে পারে, কাউকে একটা বসিয়ে, সেটা শ্রেয়াস আয়ার বা কেএল রাহুল মধ্যে কাউকে বসাতে পারে। আমার মনে হয় কেএল রাহুলকে বসাবে না, বসালে গাছটা হয়তো ভাঙতে পারে শ্রেয়াস আয়ারের উপরে, বাট আমরা জানি শ্রেয়াস আয়ার ভালো প্লেয়ার, বাট গৌতম গম্ভীর ফেভারিট, এই জন্য না গৌতম গম্ভীরের ফেভারিট মোটেও শ্রেয়াস আয়ার না, গৌতম গম্ভীরের ফেভারিট হলো বিরাট কোহলি। আমরা দেখি বিরাট কোহলি আর গৌতম গম্ভীর, হ্যাঁ এটা সত্যি কথা, এটা কিন্তু সবথেকে বড় কন্ট্রোভার্সিয়াল কথা, যে যখন একসময় দেখতাম ঝামেলা, বাট গৌতম গম্ভীর নিজে বলেছে যে ওটা টিআরপির জন্য হয়তো ঝামেলাটা বেশি ইয়ে করে দেখানো হয়েছে, বাট তার সাথে নাকি খুব ভালো বন্ড শেয়ার করে, আর গৌতম গম্ভীর খুব ভালো বন্ডে শেয়ার হয়েছে, যখন নেট প্র্যাকটিসে খুব ভালো দেখা যাচ্ছে, গল্প করতে হাসছে, নেট প্র্যাকটিস তো অবশ্যই, কিন্তু তখন যখন খেলা চলছে আমরা সবাই ড্রেসিং রুমে বসে থাকে, আমার বারবার ক্যামেরা ফোকাস করে যে গৌতম গম্ভীর আর বিরাট কোহলি একই চেয়ারে পাশাপাশি বসে, একই চেয়ারে মানে পাশাপাশি বসে রয়েছে, আলাদা জিনিস চলছে এখন, মানে একদম এরকম ভাবে জজবাত বদলে গেছে দুজনের একসাথে, হ্যাঁ সেটাই। এন্ড যদি গাছ পড়ে যেন চেঞ্জ হলো, তো ঋষভ পান্তকে ঢোকাতে পারে দুজনের মধ্যে কারোর এক জায়গায়, আর হয়তো আমার মনে হয় হার্ষিত রানাকে ট্রাই করতে পারে সিরাজের জায়গায়, করতে পারে না, হেরে তো গেছে সেটাতে, হয়তো ট্রাই করতে পারে নতুন একটা টিম নিয়ে, সিরাজকে বসে হার্ষিত রানাকে ট্রাই করতে পারে, আর্শদীপ সিংকে বসে হার্ষিত রানাকে ট্রাই করতে পারে, রিয়ান পারাককে হয়তো ট্রাই করতে পারে শিবম দুবের জায়গায়। হ্যাঁ এখানে না রিয়ান পারাককে ট্রাইও করা হচ্ছে, সেম স্টেডিয়াম থাকবে, সেম স্পিনিং কন্ডিশন থাকবে, তো রিয়ান পারাককে ট্রাই করা উচিত, রিয়ান পারাককে ট্রাই করতে পারে। তো আমরা এবার এই থার্ড ওডিআইতে তো কিছু ট্রাই দেখতে পারে, বা হয়তো এটা দেখতে পারে যে এই টিমের সাথে জিততে হবে, কারণ ম্যাচ হারা তো হেরে গেলে তো সিরিজ হারবে না, তো সিরিজ হারাও তো যাবে না, তো সেই হিসাবে তো এই টিমের সাথে যেতে পারে, বাট যেটা হবে সেটা দেখা যাবে, আপনারা দেখতে পাবেন। আর যাই হোক আমাদের সাথে থাকুন, আমাদের আরও ভিডিও আসবে, সেই ভিডিওগুলো দেখবেন, আর এই ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেটা আমি আগেও বলেছি সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।